স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। মঙ্গলে ইন্ডিয়া বৈঠক, বুধে মোদির সঙ্গে সাক্ষাৎ, দিল্লিতে মেগা কর্মসূচি মমতার। পুরনো কিশোরকেই ভরসা নবান্নে, রাজ্যের এজি পদে ফের এলেন কিশোর দত্ত। চোর আসছে চালসায়, শুভেন্দুর সভার আগে রাস্তায় মাইকিং তৃণমূলের। বাঙালি তরুণী স্কিলে কাঁপছে ময়দান। ইস্ট বেঙ্গলে তৃষা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসছি বিস্তারিত খবরে। 4 দিনের দিল্লি সফরে 3টি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সূচি চূড়ান্ত হলো। আগামীকাল দুপুর 3টের সময় বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর 3টের সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল 11টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেল 4টের সময় দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সূচি চূড়ান্ত করে দিল্লির মুখ্য সচিব ও দিল্লি পুলিশ কমিশনারকে পাঠালো নবান্ন। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল পদে নতুন নিয়োগ। পুরনো কিশোরকেই ভরসা নবান্নের। কিশোর দত্ত আগেও রাজ্যের এজি ছিলেন। 2 বছর আগে তাকে ওই পদ ছেড়ে দিতে হয়। তবে তৃণমূলের হয়ে অনেক মামলায় লড়াই করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসাবে ছিলেন কিশোর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নতুন নিয়োগ করল নবান্ন। কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী কিশোর দত্তকে এজি পদে নিয়োগ করেছে শনিবার। রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন থেকে নতুন এজি হিসেবে দায়িত্বভার নেবেন কিশোর। দ্রুত তিনি কাজ শুরু করতে পারবেন। কিশোর এর আগেও এজি পদে ছিলেন। আবার তার উপরে রাজ্যের আইনজীবীর সর্বোচ্চ পদে ভরসা রাখল তৃণমূল কংগ্রেস সরকার। বীরভূম বিস্ফোরক পাচারে অনুব্রত মণ্ডলের কতখানি প্রভাব ছিল তা জানতে মরিয়া আইএনএ। দুদিনে 7.5 ঘন্টা করে জেরা করা হয়েছে অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনকে। তিহার সংশোধনাগারে গিয়ে সাইগালকে জেরা করেছে। মূলত বীরভূমের বিপুল পরিমাণে বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক পাচারের তদন্ত করছিল আইএনএ। সূত্রের খবর, তদন্তে একাধিকবার অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। এমনকি আইএনএ চার্জশিটেও একাধিক জায়গায় অনুব্রত মণ্ডলের নামও উল্লেখ করা হয়েছে। 24শে ডিসেম্বর কলকাতায় হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে কলকাতার ময়দান চত্বরে। ওই দিন সকাল 8টা থেকে হবে এই গীতা পাঠের অনুষ্ঠান। যা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা এই গীতা পাঠের অনুষ্ঠানে। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানের খুঁটি পুজো বা ভিত পুজোর অনুষ্ঠান হয়ে গেল শনিবার সকালে। খুঁটি পুজোকে ঘিরে সকাল থেকেই কার্যত সাজোসাজোরা গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে কয়েক ঘন্টা ধরে চলল এই ভিত পুজো। বেশ কয়েকজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কয়েক ঘন্টার ভিত পুজো অনুষ্ঠান করে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা। ডুয়ার্সের চালসায় শুভেন্দুর কর্মী সভা হওয়ার আগেই রীতিমতো কোমর বেঁধে রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। শুভেন্দুর সভার আগে চালসার ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তাদের পক্ষ থেকে এদিন রীতিমতো হুটার বাজিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আইটি সেলের কর্মীরা হ্যান্ডমাইক দিয়ে বলতে থাকেন, দেখতে নাদুস নুদুস একজন চোর আমাদের এলাকায় আসছেন, তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। আর সেই চোর অনেকটা হুবহু শুভেন্দু অধিকারীর মতো দেখতে। এদিকে এ বিষয়ে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, যারা চোর তারাই আবার অন্যকে চোর বলছে। মানুষ জানে কে চোর। শাসক বিরোধী তরজায় ফের উত্তাল কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূলের সঙ্গে বচসা জড়ালেন বাম এবং বিজেপি কাউন্সিলররা। চেয়ারে বসা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তীব্র বচসা বাঁধল। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দুপক্ষের মধ্যে। তাতে বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রইল কলকাতা পুর অধিবেশনের কাজ। শনিবার অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে কলকাতা পুরসভায়। তার জেরে বন্ধ রাখতে হলো অধিবেশনের কাজ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মেয়র পরিষদ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর শামসুজ্জামান আনসারি দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এরপর বিরোধীদের জন্য বরাদ্দ থাকা জায়গায় বসতে যান তিনি, যেখানে বসার কথা ছিল না তার, কারণ প্রাক্তন মেয়র পরিষদের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে। জানা গিয়েছে, এদিন পুরসভার কক্ষে ঢুকে বিজেপির পরিষদীয় দলনেত্রী মীনা দেবী পুরোহিতের জন্য বরাদ্দ জায়গায় শামসুজ্জামান আনসারি বসতে যান। তাকে বিরোধী দলের কাউন্সিলর বারবার বলতে থাকেন, ওটা মীনা দেবীর জন্য বরাদ্দ জায়গা। তারপরও মীনা দেবীর ডেস্কের উপরে রাখা যাবতীয় কাগজপত্র এবং বই পাশের আসনে শামসুজ্জামান ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। সংসদ ভবনে রঙের ধোঁয়া উড়িয়ে সরকার বিরোধী স্লোগানের ঘটনায় ইতিমধ্যে দিল্লি পুলিশের হেফাজতে ললিত ঝা। তাকেই এই ঘটনার মূল চক্রী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ললিতের সঙ্গে কলকাতার যোগাযোগ আগেই মিলেছিল। বাগুইআটিতে বাড়ি ভাড়া নিয়েও থাকতো ললিত। আবার হালি শহরের যুবক নীলাক্ষ আইচের মোবাইলে গত 13ই ডিসেম্বর সংসদ ভবনের বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত।
রানাঘাটের এক যুবক সৌরভ চক্রবর্তীকেও ঘটনার দিন ওই ভিডিও পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বলেছিল ললিত। ফলে ললিতের সঙ্গে বাংলার যোগসূত্র তৈরি হয়েছিল। এই যোগ আরও জোরালো হলো। ললিতের আধার কার্ডেও ছিল ললিতের ঠিকানা। ইতিমধ্যেই ললিতের কলকাতা যোগ নিয়ে তৃণমূল বিজেপি চাপানো উতর শুরু হয়েছে। পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যেন কোনোভাবে হয়রানির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে ফের একবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে 7 দফায় গাইডলাইন তৈরি করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালের বাইরেও টাঙিয়ে রাখতে হবে নির্দেশিকা। এতে বলা হয়েছে পথ দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে সরকারি বা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সাহায্যকারীকে আটকে রাখতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। নাম ঠিকানা জানার পর তাকে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি তা জানাতে না চাইলে তাকে জোর করা যাবে না। ওই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি পদ্ধতিতে কোনো ব্যবস্থাও নেওয়া যাবে না। বীরভূমের নলহাটিতে একটি পরিত্যক্ত পাথর খাদান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ। নলহাটির বাহাদুরপুরের চন্দনপুরে গতরাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ বাহিনী। পরিত্যক্ত খাদানটি থেকে 150 পেটি জিলেটিন স্টিক, 6 পেটি ডিটোনেটর এবং 14 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে। সংসদে হামলা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিশানা করল তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারের বাসিন্দা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে দেশের নিরাপত্তার প্রশ্নে কোচবিহারের বিজেপি সাংসদকে বিঁধতে চায় রাজ্যের শাসক দল। তবে বিজেপির দাবি এর মধ্যে রাজনীতির বিষয় নেই। দলমত নির্বিশেষে সবাই মিলে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। গেরুয়া শিবিরকে বিধে তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সমাজ মাধ্যমে লিখেছেন, বিজেপি সাংসদদের দুজন অতিথি সংসদের সভাকক্ষে স্প্রে বোমা ফাটালেন আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীরা অসহায়ের মতো তা দেখলেন। এটা ভারতবর্ষের ইতিহাসে লজ্জার কালো দিন। জাতীয় সুরক্ষার নামে যদি একজন সাংসদকে তড়িঘড়ি বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সংসদে দায়িত্বে থাকা মন্ত্রকের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পাশ দেওয়া সাংসদকে কেন বহিষ্কার করা হবে না? একই প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, দেশের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষা করার ক্ষমতা নেই এই সরকারের। এই ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিয়মিত খবরগুলি শোনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শুক্রবার দুপুর 2টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি খবরের লিঙ্ক পোস্ট করে বিবরণে লেখেন বুম, সঙ্গে আগুনের ইমোজি, সঙ্গে 100 পাওয়ার একটি ইমোজিও। প্রথমটি বোমা ফাটানোর শব্দ, দ্বিতীয়টি আগুন ঝরানো ইমোজি। শেষ ইমোজিটি সাধারণত ব্যবহার করা হয় কারো তারিফ বা কারো সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করতে। অভিষেক এই সবকটি ভাবনা ব্যক্ত করেছেন, যার প্রতি তিনি সুপ্রিম কোর্টের এক বিচারপতি কেএস কৌল। শুক্রবারই ছিল সুপ্রিম কোর্টে ওই বিচারপতির শেষ দিন। শেষ দিনে বিদায় সম্ভাষণে বিচার ব্যবস্থা নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন তিনি। অভিষেক তেমনই একটি মন্তব্য শেয়ার করে কিছুটা প্রশংসামূলক এই পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হলো না। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তাদের, তার জন্য সময়ের প্রয়োজন। তারপর বিষয়টি নিয়ে শুনানি হবে। নিয়ম বহির্ভূতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মহুয়া। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত 8ই ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়। তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে। কিন্তু যেভাবে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে, সেই নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বিজেপি সাংসদ নিশিকান্তের আনা অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে বিরোধী শিবির থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে অন্যায়ভাবে একাধিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে সরব হয়েছিলেন বলে পরিকল্পনা করে মহুয়াকে সংসদ পদ থেকে বহিষ্কার করা হলো বলে অভিযোগ বিরোধীদের।